ফরেস্ট আছে এখানে, এবং 7 ওয়ান্ডার্স যেটা আছে আপনার সেটা এখানে আছে, অর্থাৎ এই 4 নম্বর গেটে। আমি প্রত্যেকটা এক এক করে দেখাবো, কাছে যাবো, তবে পুরোটাই ভিডিও দেখিয়ে দিলাম। বিভিন্ন রকম মাস্ক আপনারা আসলে এখানে দেখতে পাবেন, তবে ভুল করেও একটা ফুল কিংবা কোনো গাছের পাতায় হাত দেবেন না। হ্যাঁ क्या बोल रहे हैं बोलो? उन्हीं को करना है घूमने फिरने ओके मना करने। 8 ঘন্টা অপেক্ষা করার পর, লাইনে দাঁড়ানোর পর অবশেষে 7 ওয়ান্ডার্সের টিকিট আমার হাতে। আমি এপাশ থেকে ঘুরে একেবারে ওপাশ থেকে ওখানে গিয়ে নামবো। একেবারে পুরোপুরি না চমকালেও আপনাকে 100 ভাগের মধ্যে 90 ভাগ চমকাতে হবেই। সো গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস ইউর বাই কেবি অ্যান্ড এগেন কাম ব্যাক উইথ অ্যানাদার অ্যাট্রাকটিভ ব্লগ। জীবন মানেই দৌড়, আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতেই আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সো রাইট নাও আমি এখন আছি নিউ টাউনের একেবারে বিশ্ববাংলা সরণিতে, আর বিশ্ববাংলা সরণির একেবারে বিশ্ববাংলা হোটেলের সামনেটায়। সো আজকে আপনারা অবশ্যই হয়তো দেখে বুঝতে পেরেছেন যে আমি কোথায় যেতে চলেছি। সো আর দেরি করবো না, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টো মতো। আর এখান থেকে যাব ইকো পার্ক, অর্থাৎ পৃথিবীর যে 7ম আশ্চর্য, 7টি আশ্চর্যকর দেখার জায়গা, সেটা মাত্র একটা জায়গায় গিয়েই আমরা দেখতে পারি। সো অবশ্যই যদি সেই 7টা আশ্চর্যের মধ্যে 7টাই আপনারা দেখতে যান, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেরি না করে চলুন এবার যাওয়া যাক, আর দেখি কোন অটো বা কিভাবে এখান থেকে যাওয়া যায়। চলুন। ও ইকো পার্ক কোনটা যাবে? এখান থেকে অটো যায়? রিজার্ভ করে যেতে হবে এখান থেকে? বাস বা অন্য কোনোভাবে যাওয়া যায় না? বাস গেলেও জিততে পারে। আচ্ছা, আর রিজার্ভ করলে আপনারা কত নিচ্ছেন ইকো পার্ক পর্যন্ত? 4 নম্বর, 4 নম্বর, হ্যাঁ 150 টাকা লাগবে। সো গাইস, আপনারা দেখতে পেলেন, মানে অটো স্ট্যান্ডের থেকে যদি যেতে চান এইভাবে আপনাদেরকে রিজার্ভ করে যেতে হবে। তো সেক্ষেত্রে অনেক চার্জ হয়ে যায়। এখান থেকে একেবারে একটুখানি দূরত্ব, তো ওনারা অনেকটাই বেশি বলছেন। সো চলুন আমরা এবার একটু সামনে কিছু দূর এগিয়ে গিয়ে হেঁটে দেখি কোন বাস যায়। সো গাইস, আমরা এখান থেকে অটো করে পৌঁছে যাবো একেবারে ইকো পার্কের সামনে। তবে অটোবাবু বলছেন যে 1 নম্বরে নিয়ে যাবেন, কারণ 4 নম্বরে যেতে গেলে অনেকটা জ্যাম। দেখুন কী পরিমাণে জ্যাম, পুরো রাস্তাটা জুড়ে এই যেন জ্যাম। তো এই জন্য করে আমরা 1 নম্বরেই যাব, 1 নম্বর গেটে। 1 নম্বর নামলে এইখানে 1 নম্বর 2 নম্বর পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো। আচ্ছা, আপনি তাহলে 2 নম্বর পর্যন্তই চলুন। হ্যাঁ, সেটাই। সো গাইজ, আমরা নামলাম 2 নম্বর গেটের সামনে একেবারে। আপনারা দেখতেই পাচ্ছেন, ইচ্ছে ছিল একেবারে 4 নম্বরে যাওয়ার, কারণ 4 নম্বরে গেলে আমরা 7ম আশ্চর্যের শুরুটা ওখান থেকে করতে পারতাম। 1 নম্বর কিংবা 2 নম্বর দিয়ে যদি ঢুকি, তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা ভিতরে আমাদেরকে ঘুরতে হবে, এবং শেষে গিয়ে 4 নম্বরের কাছাকাছিতে আমরা ওই 7ম আশ্চর্যের বিষয়গুলো দেখতে পারবো। তো চলুন যাওয়া যাক 2 নম্বর দিয়েই। সো এই হচ্ছে 2 নম্বর গেট। তো গাইস, আমি এখন আছি একেবারে 2 নম্বর গেটের সামনে। এটাই 2 নম্বর গেট, আর তার সামনেটা দেখতে পাচ্ছেন কিছুটা এইভাবে সাজানো আছে। আর এখান থেকে টিকিট কেটে এটা আমাকে যেতে হবে এই 2 নম্বর গেটে। এখান থেকে এই হচ্ছে আমার টিকিট, আর আমি যাব এখন গেটের মধ্যে 2 নম্বর গেট দিয়ে। তো এই ঢুকে গেলাম 2 নম্বর গেট দিয়ে একেবারে ইকো পার্কের ভেতর। সো খাবার দাবার আপনারা নিতে চাইলে একেবারে গেটের মুখেই একটা দোকান আছে, ওখান থেকে নিতে পারেন। আর না হলে ভিতরেও ব্যবস্থা আছে, অবশ্যই আপনারা একটু ঘুরে দেখতে হবে, ঘুরে দেখলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো ওয়েদারটা একটু বরাবরই মেঘলা লাগছে সকাল থেকেই। তবে আজকে মানে ইকো পার্কে দেখুন কি অবস্থা, মানে চারিদিকে শুধু ভিড় আর ভিড়। তার একটাই কারণ, আজকের ঈদ মোবারক। সো
সো আরও একবার আমার সমস্ত বন্ধুবান্ধব, মুসলিম দাদা ভাই এবং গুরুজনদের প্রতি শুভ ঈদ মোবারক। তো চলুন এবার আমরা একটু ওপাশে যাওয়া যাক। এখন যেদিকেই যাব দেখুন একবার শুধু ভিড় ভিড় আর ভিড়। অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করছি, মানে এখন আমরা ঠিক কোথায় আছি। ঠিক এই কারণেই আমরা যেতে যাচ্ছিলাম 4 নম্বর আর না হলে 1 নম্বর দিয়ে। তো আমার সামনে দেখুন একবার এই যে আছে ট্রেনগুলো। আর চলুন আমরা এবার একটু ভিতরের দিকে যাব, মানে সেই সপ্তম আশ্চর্যের স্বাদটা কোথায় আছে সেটা দেখতে। আজকে যেহেতু ঈদ, তো দেখতে পাচ্ছেন মানে প্রচুর একটা ভিড় আজকের জমেছে ইকো পার্ক জুড়ে। সো গাইস, আজকে যে নানান অ্যাক্টিভিটিসগুলো এখানে দেখা যায় সেগুলো আর খুঁজে পাওয়া বা সেগুলোতে সময় কাটানোর যেন ইচ্ছেটাই আমার হারিয়ে গেল। সো আপনারা এভাবে দেখতে থাকুন। আমরা এখনও 4 নম্বরে পৌঁছাইনি, সেই সপ্তম আশ্চর্যের স্বাদটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকুন। এই ভিতর থেকে চলে যেতে হবে একেবারে। দেখুন একেবারে দুপাশেই মানে গোলাপি, হলুদ, সাদা নানান রকমের গোলাপ এখানে আপনি আসলে দেখতে পারবেন। সো আমরা যাব আর একটু ভিতরে। এখান থেকে এই যে দেখুন অসাধারণ এক অপূর্ব জায়গা। দুপাশে আপনার রোজ অর্থাৎ গোলাপ আর গোলাপ, আর চারপাশে এত গোলাপ ঘুরেও বেড়াচ্ছে, কথা আপনাদের আর কী বলবো। যত যাচ্ছি ততই যেন রাস্তাটা বেড়েই চলেছে, শেষই আর হচ্ছে না। সামনে আরও দেখতে পাবেন, এদিকে দুদিকেই শুধু গোলাপ আর গোলাপ। এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের এক ভাস্কর্য। এটা দেখা যাচ্ছে কি না, এর গায়ে একেবারে নিপুণভাবে শিল্পকলাগুলো তুলে ধরা হয়েছে। আমি চলুন একটু কাছ থেকে দেখাবো। সো গাইস, চলুন এবার অন্য কোথাও যাওয়া যাক, কারণ এটা এতটাই বড়, পুরোটা ঘুরে দেখা বা শেষ করা তাই অনেক সময় অসম্ভব হয়ে ওঠে। চারিদিক জুড়ে শুধু বাম্বু আর বাম্বু দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমাকে যেতে হবে আরও সামনে। সো গাইস, আপনারা কিন্তু আমার মতেই ভুল করবেন না, বা ভুলেও 1 নম্বর কিংবা 2 নম্বর গেট দিয়ে আসবেন না। তা না হলে আপনাদের কিন্তু আমার মতোই ঠিক একইভাবে পড়াবেন। वीडियो रे हाँ, क्या करने क्या बोलना है बोलो। हम इको पार्क में आए हैं, हाँ बोलो। घूमने फिरने, ओके, खाना करने। जल्दी बोलो। क्या बोल जल्दी बोलो, जल्दी से बोल। खाना पीना और क्या? गर्लफ्रेंड के साथ बात बगान जाना ओके, और कुछ नहीं। हमारा ठीक है, डायलॉग चलते। ईद मुबारक। তো গাইস, মাঝখানে কিছু ছোকরা আর কি মোটামুটি সবসময় জুড়ে যাচ্ছে। তো কথা বলে আমরা এগিয়ে যাচ্ছি একেবারে 4 নম্বর প্ল্যাটফর্মের 4 নম্বর গেটের দিকে। এই যে 4 নম্বর দিয়ে আসাটা কতটা জরুরি ছিল সেটা এখন আমি পুরো বুঝতে পারছি, কারণ 2 নম্বর দিয়ে আসলে কোনো রকমভাবেই দেখে শেষ করা যায় না, বা ভালোভাবে আপনি এটাকে ঘুরে দেখতে পারবেন। আর বিশেষ করে আজকের দিনে তো একেবারেই না। আমি এখন আছি বর্তমানে এখানে
আর আমাকে 7 ওয়ান্ডার্স দেখতে হলে যেতে হবে এখান থেকে এসে আপনার এখানে আছে বাটারফ্লাই গার্ডেন, এখানে দেখুন দেখতে পাচ্ছেন চিলড্রেন পার্ক আছে, মাস্ক গার্ডেন আছে, ট্রপিক্যাল রেন ফরেস্ট আছে এখানে, এবং 7 ওয়ান্ডার্স যেটা আছে আপনার সেটা এখানে আছে, অর্থাৎ এই 4 নম্বর গেটে। তো টোটাল ম্যাপটা এখানে আছে, আপনারা মাঝখানে এখানে আসলে অবশ্যই দেখে নেবেন, একবার সুবিধা হবে। টাকা দেয় মানে টাকা দেয়। তো গাইস এই মুহূর্তে এটিএমে পয়সা নেই, অর্থাৎ জল নেই। তো দেখা যাক, ওয়েট করছি কতক্ষণ লাগে। তো গাইস আমরা এখন যাব রেন ফরেস্টের মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেন ফরেস্ট। সো যাব রেন ফরেস্টের মধ্যে। অ্যাকচুয়ালি রেন ফরেস্ট কী সেটা আপনারা এর ভিতরে আসলেই বুঝতে পারবেন। এই যে এগুলোই রেন ফরেস্ট। অ্যাকচুয়ালি রেন ফরেস্ট মানে হচ্ছে আপনার সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো যে দেখতে পাচ্ছেন রেন ফরেস্টের মধ্যে কী হচ্ছে, আর চারিদিকে আপনারা এই যে দেখতে পাবেন অটোমেটিক্যালি রেন, বর্ষা হতেই আছে। এই যে বর্ষা হতেই আছে গরমে মানুষের। তো গাইজ আমি এখন আছি রেন ফরেস্টের মধ্যে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে একেবারে কৃত্রিম বৃষ্টি হয়ে চলেছে, যেটা এই গরমে একটু শান্তির আর কি বার্তা রাখে। তো আমার ক্যামেরাটা মানে ভিজে যেতে পারে, আর এখানে বেশিক্ষণ থাকবো না, চলে যাব এবার আরেকটু এগিয়ে। তো গাইস এরকম নানা রকম বিভিন্ন রকম মাস্ক আপনারা আসলে এখানে দেখতে পাবেন। তবে ভুল করেও একটা ফুল কিংবা কোনো গাছের পাতায় হাত দেবেন না, এটা নিয়মের বাইরে। স্টেশন ঘুম, পৃথিবীর এক উচ্চতম স্টেশন, সেটারও এক নিদর্শন এখানে রাখা আছে। কি সুন্দর দেখুন, ভিতরে যাব। অর্থাৎ পৃথিবীর একেবারে উচ্চতম স্টেশন, রেল স্টেশন, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। এবং এটা একেবারে অরিজিনালি বানানোর চেষ্টা করলেও আসলের একেবারে ধারে কাছে যেতে পারিনি। তবে এই যে আপনি এখান থেকে উঠে বসতে পারেন, দেখতেও পারেন, টিকিটের বিনিময়ে পুরোপুরি সুন্দর। তবে দেখে সত্যিই উপভোগের একটা বিষয়। তো গাইজ আমরা এখন চলে এসেছি বাটারফ্লাই গার্ডেন। তো এখান থেকে আমাদেরকে আর গেলেই হয়তো ভালো ভালো দেখতে পাবো বাটারফ্লাই গার্ডেন। দেখুন তো আমি এখন আছি বাটারফ্লাই গার্ডেন, ভিতরেও প্রচুর লোক। তো ভিতরটা যাচ্ছি না, ভিতরে একটা রুম আছে যেখানে বাটারফ্লাই আপনি দেখতে পাবেন স্পেশালভাবে। তো একজনকে বোধহয় ওই ধরে নিয়ে গেল, কারণ নিয়মের বাইরে গিয়ে, আমি বলবো আগেও বলেছি এখনও বলছি, নিয়মের বাইরে গিয়েও কোনো কিছু করার চেষ্টা করবেন না, কারণ এটা ওনাদের একটা নিয়ম ওনারা রেখে দেন আমাদের জন্য, যে কোনো কিছু না বলে হাত দেবেন না বা ছিঁড়বেন না। তো চলুন আমরা এখন যাব 7 ওয়ান্ডার্সের। সো গাইস আমি এখন আছি 7 ওয়ান্ডার্সের প্রবেশ করার জন্য, 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের সামনে। তো একবার দেখুন অবস্থা, মানে এত লাইন টপকে তারপরে হয়তো আমার ঢোকা হবে। সো চলুন টিকিট কেটে তারপরে দেখা হচ্ছে 7 ওয়ান্ডার্সের মধ্যে।
সো গাইস আধ ঘন্টা অপেক্ষা করার পর লাইনে দাঁড়ানোর পর অবশেষে 7 ওয়ান্ডার্সের টিকিট আমার হাতে। সো গাইস এটাই 7 ওয়ান্ডার্সের গেট, আমরা এখান থেকে ঢুকবো, আমার টিকিট ওই দিয়ে দেবো। তো চলুন আসতেই 7 ওয়ান্ডার্সের এখানে লেখাই আছে অবশ্যই। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। একটু আগে একজনকে কর্তৃপক্ষ থেকে ধরে নিয়ে গেল একটা ভুল করার জন্য। তো আপনারা আসলে অবশ্যই এগুলোকে মেনে বা দেখে চলবেন। যাই হোক, তো আমরা এখন চলে এসেছি সপ্তম আশ্চর্যের একেবারে মধ্যে। দেখুন একবার, আমি প্রত্যেকটা এক এক করে দেখাবো, কাছে যাবো, তবে পুরোটাই ভিতরে দেখিয়ে দিলাম। চলুন দেখা। আমরা ফার্স্ট যাব, একেবারে দেখতে পাচ্ছেন এপাশে পিরামিড। তো মিশরের সেই পিরামিড বিখ্যাত কেন এবং ভিতরটা যাব, চলুন যাওয়া যাক। তো সামনের ক্যামেরা করে দেবো আমি। এর ভিতরটায় দেয়ালে ছোট ছোট সেই ভাস্কর্যগুলো এখানে দেখুন সেই দেয়ালে খোদাই করা ভাস্কর্যগুলো একদম অ্যাকুরেটভাবে বানানো আছে। আর বিশেষ করে এখানে দেখো সাহিত্য আছে সেই মমি। প্রভুত্ব দেখালে বুঝতে পারবেন। তো গাইস সত্যি আশ্চর্যের একটা বিষয়, আর আমাদের এটা দেখা হয়ে গেল। তো চলুন নেক্সট কোথায় যাওয়া যায়। এই একটাই পথ, এখান থেকে আবার বেরিয়ে যেতে হয়। এটা ছিল মিশরের পিরামিড, সত্যি ভিতরটা আশ্চর্যকর। দেখালাম আপনাদের এবং পরেরটা দেখাবো। সো গাইস আমি এখন আছি সপ্তম আশ্চর্যের দ্বিতীয়তম একটি আশ্চর্যকর স্থাপত্যের সামনে। সো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখন এক্স্যাক্ট আছি কোথায়। তো চলুন একবার একটু পাশ থেকে আপনাদেরকে দেখাবো। সেই দিল্লির সুলতান শাহজাহান একসময় বানিয়েছিলেন তার স্ত্রীর জন্য এই তাজমহল। অর্থাৎ কি সুন্দর জায়গা দেখুন একবার। আর সত্যি করে আপনারা যদি সেখানে গিয়ে থাকেন তবে তো বুঝতেই পারবেন কি আশ্চর্যকর এই স্থাপত্য। তবে এখানে এসে তার একেবারে নিরাশ হবেন না, অনেকটাই অনুধাবন করতে পারবেন সেটা কি এবং কত বিশাল। সো দেখুন একবার, তার প্রিয়তম দেখে যেতে পারেননি এই স্থাপত্য, এই কৃতিত্ব। সো দেখুন একবার, পুরোটা ঘুরে দেখাবো আপনাদের। আগ্রার তাজমহল। সত্যিই আশ্চর্যের বিষয়। সামনেটা চলে যাব, সামনেটা চলুন। শাহজাহান কি তৈরি করে বা কি রেখে গেছিলেন তার প্রিয়তমা মমতাজের জন্য। চলুন ভিতরে যাই, দেখি। এই আস্তে আস্তে আমি ভিতরে উঠে যাচ্ছি একেবারে। সত্যি সত্যি মনে হচ্ছে সেই তাজমহলের উপরেই আমি আছি। কি অদ্ভুত দেখুন একবার। একেবারে পুরোপুরি না চমকালেও আপনাকে 100 ভাগের মধ্যে 90 ভাগ চমকাতে হবেই। কারণ এখানে যেভাবে এই স্থাপত্য গড়ে তোলা হয়েছে তা পুরোপুরি একেবারে আসলের মতোই, সে আপনি আসলে বুঝতে পারবেন। তো গাইস এই ছিল সপ্তম আশ্চর্যের দ্বিতীয় একটি আশ্চর্যকর বিষয়।
আশ্চর্যকর স্থাপত্য। তো চলুন এবার নেক্সট কী আছে দেখা যাক, পরবর্তীতে আমরা নেমে যাব। এখন ছিলাম একেবারে তাজমহলের ওপরে। সো চলুন নেক্সট কী দেখা যায় দেখি। সো গাইস, এখন আমি আছি একেবারে স্টার আইল্যান্ড, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের চিলির একটি দ্বীপ, যেখানে এই স্মারক মূর্তিগুলো রাখা আছে। তো সেগুলোরও একটা ভাস্কর্য, অর্থাৎ সেখানকার যে চিত্র সেটিও এখানে উপস্থাপন করা হয়েছে। দেখুন কি সুন্দর, মানে এই যে মূর্তিগুলো, এগুলোকে বলা হয় মোয়াই। সো এই মোয়াই মূর্তি ছোঁয়া বা স্পর্শ করা যায় না, সেটারও একটা বিশেষ কারণ আছে, ধর্মীয় একটা ব্যাখ্যা আছে, ধর্মীয় কারণ আছে। সো এখানে কিন্তু আমি চাইলেই স্পর্শ করতে পারি। সো দেখুন কি বিশাল বিশাল মূর্তি। এই মূর্তির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলোর হাত একেবারেই ছোট এবং মাথাটা দেহের তুলনায় অনেক বড়। সো দেখুন সেই বিশাল বিশাল মূর্তিগুলো, এগুলো আপনি প্রশান্ত মহাসাগরের চিলির একটি দ্বীপে গেলে অবশ্যই এই মূর্তিগুলো সব দেখতে পাবেন। ঠিক একইভাবে এভাবেই কোনোটা সাহিত্য আছে, কোনোটা খাড়া আছে, কোনোটা এভাবেই দাঁড় করানো আছে। এই যে লেখা আছে মোয়াই, অর্থাৎ এই প্রতিটা মূর্তি সম্পর্কে আপনার একটা ধারণা এখানে আসলে আপনি পেয়ে যাবেন। ঠিক এইভাবেই প্রত্যেকটা একের পর এক সাজানো আছে। সো গাইস, এখন আমি আছি একেবারে, আপনারা দেখতে পাচ্ছেন, পেট্রা জর্দান। এই জর্দানের একটি শহর পেট্রা, এখানে লেখা আছে। এই পেট্রা কিসের জন্য বিখ্যাত চলুন ভিতরে যাব, ভিতরে গিয়েই বলছি। ভিতরে ঢুকে গেলাম। দেখুন একেবারে সেরকমইভাবে বানানো হয়েছে এই ভাস্কর্য বা স্থাপত্য। সো এখানে আপনারা আসলে দেখতেই পাবেন, লেখা আছে এই যে পেট্রা জর্ডান, অর্থাৎ এই শহর, এটি একটি শহর, আর এটি সম্পূর্ণ কোনো ইট, পাথর, বালি, সিমেন্ট দিয়ে বানানো হয়, পুরোটাই পাথর খোদাই করে বানানো হয়েছিল এই শহর। সো চলুন এবার ভিতরে যাব, দেখা যাক ভিতরে কি আছে। পুরোটাই অন্ধকার, একরকম দেখার বলতে এর মধ্যে কোনো লাইট বা কোনো কিছুই নেই, আমি পুরোপুরি অন্ধকারেই দাঁড়িয়ে আছি। সো এদিকেও অন্ধকার, এদিকেও অন্ধকার, তবে আমি ফ্ল্যাশটা একবার জ্বালবো। এর মধ্যেকার যে ছোটোখাটো দেখার বিষয়গুলো, এই যে এর মধ্যেকার সমস্ত এভাবেই সব। চলুন আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি, পুরোটাই অন্ধকার ছিল ভিতরে, তো এই জন্য করে সেভাবে ভালোভাবে দেখানো যায়নি। আর দেখার মধ্যে ওর মধ্যে হয়তো সেরকমভাবে কোনো কিছু দেখার ছিল না, যতটুকু ছিল আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে পেট্রা, অর্থাৎ শহর পেট্রা, এক সত্যিকারে আশ্চর্যের এক বিষয়। সো গাইস, এবার আপনাদেরকে দেখাবো সপ্তম আশ্চর্যের আরও একটি, যেটা হচ্ছে খ্রিস্ট বা রিডিমার স্ট্যাচু। এখানে দেখুন লেখা আছে পরিষ্কার, খ্রিস্ট বা রিডিমার স্ট্যাচু, অর্থাৎ ব্রাজিলের সেই ভীষণ উঁচু পাহাড়ের উপর
যে স্থাপত্য করা আছে বা তৈরি আছে সেটারই একটা নিদর্শন এখানে, অর্থাৎ অলিম্পিয়ার জিউসের মূর্তি। তো আমি এখন একেবারে সেটার উপরে চলে এসেছি। দেখুন আমার পিছনে, মানে একেবারে কাছে যাবো, কি সুন্দর, দেখুন কি অদ্ভুত আশ্চর্যের বিষয়। এবং এটি আমরা দেখছি হয়তো সামান্য একটু উঁচু কোনো পাথর কিংবা সাজানো টাইলসের ওপর। এটা কিন্তু ব্রাজিলে ভীষণ উঁচু এক পাহাড়ের উপর এই মূর্তি স্থাপনা করা আছে। সো পুরোটা একবার দেখাবো আপনাদের, পুরোটা দেখুন একবার, কি সুন্দর। সো চলুন এবার যাওয়া যাক। সপ্তম আশ্চর্যের আরও একটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আমার পিছনেই আপনারা দেখতে পেলেন। তো চলুন এবার আমরা এখন চলে এসেছি সপ্তম আশ্চর্যের এক অন্যতম আশ্চর্যকর স্থাপনা। সেটি হচ্ছে চীনের সেই, দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন, দ্য গ্রেট ওয়াল, যেটা কিনা আপনার সেই চাঁদ থেকে আমরা দেখতে পাই বা দেখতে পাওয়া যায়। সো চলুন ভিতরটা একবার যাব। করছি সেই দ্য গ্রেট ওয়াল, চীনের অন্যতম এক স্থাপত্য, সেই প্রাচীর, বিশাল প্রাচীর। দেখুন একবার, এখান থেকে উঠে ভিতর দিয়ে আপনার চলুন ভিতরটা যাওয়া যাক। এখানে ভিতর থেকে তো গাইস, আমি কিন্তু এবার প্রাচীরের একেবারে উঁচুতে চলে এসেছি। দেখুন একবার কি সুন্দর, এখানে বহু মানুষ যাওয়া আসা করছেন। আমি এপাশ থেকে ঘুরে একেবারে ওপাশ থেকে ওখানে গিয়ে নামবো। সো কি সুন্দর এবং দারুণ একটা অনুভূতি। দেখুন আমি এখন এখান থেকে আবার নিচের দিকে নামবো, অর্থাৎ ফিরে যাব। চলুন দেখুন একবার, একেবারে পুরোপুরি চীনের সেই সত্যিকারের প্রাচীরের মতোই আপনার মনে হবে এখানে আসলে। তো এবার লাইটগুলো পাশ থেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখুন একবার। এখান থেকে আর একটু হলেই আমি নিচে নামবো, দেখো না। সো গাইস, এবার একেবারেই আমি শেষে চলে এসেছি। এই আপনার চীনের প্রাচীর শেষ হয়ে গেল। সো আপনারা আসলে অবশ্যই এইটা ঘুরে দেখবেন। সো গাইস, সপ্তম আশ্চর্যের শেষ আশ্চর্য দেখাতে আমি রয়েছি এখন সেই কলোজিয়ামের সামনে। ইতালির রোম সাম্রাজ্যের এক বিশাল স্থাপনা এটি। 50 থেকে 60 হাজার দর্শক এর মধ্যে জমায়েত হতো বিভিন্ন রকম অনুষ্ঠান এবং প্রতিযোগিতা দেখার জন্য। তো সেটারই একটা স্থাপত্য এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ সেই আশ্চর্যের একটি এখানে তুলে ধরা হয়েছে। সো একবার নিচ থেকে দেখাবো, দেখুন সেই আশ্চর্য স্থাপনা। তো চলুন এখন এটার মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিতরটা ঠিক কেমন বা কি হতো ভিতরে। এটাই হচ্ছে ভিতর।
এইটা পুরোটাই উপবৃত্তাকার এবং এটি ভীষণ উঁচু। তো মাঝখানটায় অবশ্যই যাব, তবে এ পাশটা একটু ঘুরে দেখাই। ঠিক এভাবেই কি সুন্দর দেখুন। সো আমি এখন একটা সাইড দিয়ে এই ঢুকে গেলাম একেবারে ভিতরটায়। তো দেখুন একবার ভিতরটা। এর ভেতরে বাঘ আছে, সিংহ আছে। ঠিক এখানেই বিভিন্ন রকম প্রতিযোগিতা হতো, আর ঠিক এই পুরো স্টেডিয়ামের উপর জুড়ে মানুষ বসে থাকতো। তো দেখুন কি সুন্দর আশ্চর্যকর স্থাপত্য। সো এটাই ছিল আজকের সপ্তম আশ্চর্যের সম্পূর্ণ ভিডিওটা। তো পুরোটা জুড়ে আমি একবার দেখিয়ে দেবো। ঠিক এভাবেই একের পর এক মানে সাজানো আছে পৃথিবীর সপ্তম আশ্চর্য। সো গাইস, অনেকটাই শেষের পথে, দেরিও হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, ফিরতে হবে। তো চলুন আর দেরি না করে এবার বাইরে বেরোবো, সপ্তম আশ্চর্যের গেটটাকে ছাড়বো। চলুন। সো গাইস, এতক্ষণ ছিলাম দ্য সেভেন ওয়ান্ডার্সের ভিতরে, আর এখন আমি দেখতে পাচ্ছেন বাইরে চলে এসেছি, আর এখন ফেরার পালা। তো আর বেশি কথা বলার মতো শক্তি আমার আর নেই, সারাটা দিন এখানে পুরোপুরি গেল। সো ভিডিওটা আজকের এখানে শেষ করছি, আর ফিরছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।